মাননীয় প্রধান উপদেষ্টা আজ বলেছেন যে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে কাঠামোগত সংস্কার, তরুণদের আরও বেশি রাজনীতিতে সক্রিয়র আহ্বানও জানিয়েছেন তিনি। কাঠামোগত সংস্কার বলতে আসলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বাইরে গিয়ে যে আমূল সংস্কার, সেটিকে তিনি সম্ভবত বুঝিয়েছেন। আপনার কি মনে হয় যে এই পুরো সংস্কার প্রক্রিয়া শেষে উনি কি বুঝেছেন ওটা নিয়ে আলোচনা করবো না, কারণ ওনার বুঝ আর আমার বুঝ একরকম না। উনি ওনার মতো করে বুঝেন, উনি এমনভাবে বুঝেন যেভাবে বুঝলে ওনার লম্বা সময় থাকা যায়। ওনার আচার আচরণ ওরকম আমার কাছে মনে হয়, যা মনে করছিলাম তার, ওনাকে যতটা নির্লোভ, ক্ষমতার প্রতি অনীহা মনে করছিলাম অতটা না আসি, এটা এর মধ্যে বুঝে আলেছি। আল জাজিরা কাছে সে অলরেডি বলেও ফেলাইছে যে জনগণ মনে করতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো বিকল্প হতে পারে। এটা যে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার কোনোদিনও দেশ পরিচালনার জন্য কোনো ভালো বিকল্প হতে পারে না, নেভার এভার। সবচেয়ে যে খারাপ গণতান্ত্রিক সরকার, তার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকার কম গ্রহণীয় বিকল্প। কারণটা আমি বলি, কারণটা হলো যে গণতান্ত্রিক সরকারটা সবচেয়ে কম গণতান্ত্রিক, মানে স্বৈরাচারিত না, ওটা তো অন্য জিনিস, সবচেয়ে যেটা কম গণতান্ত্রিক, তারও কিন্তু একটা জবাবদিহিতার ভয় আছে। এদের কোনো জবাবদিহিতার ভয় আছে? আছে ভয়? বলেন আপনি। এই সরকার যাদের নিয়ে কাজ করতেছেন তাদের মধ্যে আমি তো দেখতেছি যে হাতে গুনে দেখলে কমপক্ষে আমার চোখেই ধরা পড়ে কমপক্ষে 15-20 জন যা নাকি দ্বৈত নাগরিক। এদের কাউরে আপনি খুঁজে পাবেন? কাউরে আপনি খুঁজে পাবেন? এই যে একজন আছে মিস্টার খলিলুর রহমান, উনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি আজকে বলতেছে কে কি বলে বলুক, ওনারা মানে ওই করিডোর নিয়ে ওনারা চিন্তা করবেন। ধরেন এই করিডোর নিয়ে আলোচনা, ওনার কথাবার্তার কারণে একটা যুদ্ধ বাইতে গেল, উনি যে আমেরিকা চলে যাবেন, আপনি ওনাকে ধরতে পারবেন যে কথাটা আপনি কেন বললেন? পারবেন না তোর ভাই। তো এইগুলি ঠিক না, এগুলি বললে হবে না। বিষয়টা হলো কি, আপনি যে সংস্কারই করেন, আচ্ছা আপনি আমাকে বলেন, আমি একটা সিম্পল কথা বলি, সংস্কারটা আপনি কোথায় করবেন? একটা বই আকারে বানাবেন তো, সবাই সাইন করাবেন এই বই আকারে। এই যে খোকন ভাই জানে 3 জোটের রূপরেখা ওনারাই বানাইছিল ভাই, ওনাদের আমলের ঘটনা। মানছে কেউ? মানছে? ওনাদেরই তো সরকার ছিল বিএনপি 91-এ, কতটুকু মানছে? কাজে সিগনেচার করলেই মানা হয়ে যাব? আমি আরো বড় উদাহরণ দিই আপনাকে, একটা বড় উদাহরণ দিই। আমরা তো সবাই মোটামুটি, আমরা সবাই তো মুসলমান, তো সবাই তো একরকম না, কেউ কম মানি কেউ বেশি মানি, এর তো মাত্রা ভেদ আছেই। কিন্তু আমাদের সবার মানার জন্য তো একটা মহাগ্রন্থ একটা না, পবিত্র একটাই তো, সবার পৃথিবীর তাবৎ মুসলমানের জন্য একটাই মহাগ্রন্থ। এটাকে সবাই একভাবে মানে? আমার জন্য যে কোরআন শরীফ, সৌদি আরবের জন্য একই কোরআন শরীফ, সবার জন্য একই। জি। তাহলে ওনারা যেভাবে মানে আমি সেভাবে মানি, অথবা আমি যেভাবে মানি ওনারা সেভাবে মানে, সেলিম ভাই যেভাবে মানে সেভাবে আমি মানি। কথাটা খেয়াল করেন জিনিসটা, সবার মধ্যে কিছু কিছু সীমাবদ্ধতা আছে। এখন তাহলে কি এই কোরআন শরীফটা কি, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তো এত বড় একটা মহাগ্রন্থ, যেটা না মানলে পরে আমার ভয়ঙ্কর শাস্তি আমার জন্য ওয়েট করতেছে, তারপরেও মানুষ তার ব্যক্তিগত সীমাবদ্ধতা, ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সেটা কেউ মানে কেউ মানে না। সংবিধানের একই জিনিস, আপনি সংস্কার প্রস্তাব করবেন, পাশ করবে, কোনো লোক বলবে, মুসলমান কেউ বলবে আমি কোরআন শরীফ মানি না, কেউ বলবে না, কিন্তু তারপরে তো ঠিক মতো মানে না, আর ওরা আমাদের সিরিজে করে আসবে, ওরা না মানে। কাজেই সংস্কারের গ্যারান্টি কোনো সরকার দিতে পারবে না। সংস্কারের গ্যারান্টি দিবে যারা নির্বাচিত হয়ে আসবে, তারাও কেন দিবে আমি বলি, তারা খুব উত্তম লোক, ভালো মানুষ, এই জন্য দিবে না। তারা দিবে পেদানির ভয়ে। পেদানিটা কোথায়? তারা জানে যদি আমি না মানি তাহলে এই জনগণ আমাকে আগামীতে ভোট দেবে না। কি করবে? এটা ইতিহাসটা মাত্রই হলো, দেশ ছেড়ে পলাইতে হবো, অথবা পিঠে গণপিটুনি খাইতে হবো, কিছু তো এটা করতে হবে। জনগণের হাতে লোক হচ্ছে বড়, কিন্তু ভয়টা জনগণের। ডক্টর ইউনূসের ভয়ে কেউ সংস্কার মানবে না। কাজে উনি এরই মধ্যে অনেক বিতর্কিত কাজ কিন্তু করে ফেলেছেন ভাই, এগুলো কয়ে লাভ নাই। মানুষ তো বলে যে মানুষ কাকে দেখে বুঝবে, আমি কি বলি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমি কি করি সেটা ইম্পর্টেন্ট। আমি কি তা পারছি? নির্বাহী আদেশ আমি প্রথমে কি করছি, আমার উপরে যে কর ছিল এই ট্যাক্স, এটা আমি মাফ করে নিছি। কেন ভাই? এটা আইনগতভাবে চলতো। এগুলি করে লাভ নেই। ধরে একটাকে ধরলে অনেক কিছু করা যায়। এই সরকার আসার পর আদম ব্যবসার একটা মাত্র লাইসেন্স হয়েছে ওনাদের গ্রামীণের। কেন? কারণটা কি?
স্টারলিংকের সঙ্গে কার চুক্তি হয়েছে? কি কারণ ভাই এগুলো? এই সমস্ত কথা বলার সুযোগ তো আপনি করে দিচ্ছেন। আমি দেশের একজন নাগরিক হিসাবে এই প্রশ্ন আমি করতে পারি? তো আপনার উপর যেমন আস্থা নাই, আপনি কি সংস্কার করবেন ভাই? আপনি যাদের দিয়ে সংস্কার করাচ্ছেন, সংবিধান সংস্কার করেছেন, নিয়েছেন অধ্যাপক আলী রিয়াজকে, যে নাকি গত 30 বছর এই দেশে থাকে না, সে আরেক দেশের নাগরিক হয়েছে। কি কারণ হয়েছে? সে এই দেশটাকে তার বসবাসের উপযুক্ত মনে করে না। তার সঙ্গে আনছেন আপনি নির্বাচন ব্যবস্থা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কে করবে? বদিরুল্লাহ মজুমদার, শুধু আমেরিকার নাগরিক। মিডিয়া সংস্কার করে নিয়ে আসছেন কামাল আহমেদকে, সে ইংল্যান্ডের নাগরিক। ভাই কি আমরা বুঝি না মিডিয়া? উনি এসে আমাদের মিডিয়া বুঝাবো, আলীরা এসে আমাকে সংবিধান বুঝাবো, আর বদিরুল্লাহ মজুমদার এসে আমার বুঝাবো এরা কি করবে? এরা এই দেশের নাগরিক, এরা তো এই দেশটাকে তাদের বসবাসের উপযুক্ত মনে করে না, করলে আবার অন্য দেশের নাগরিকত্ব কেউ নেয় নাকি? এগুলি করেন না ভাই। যে মিয়ানমারের মানবিক করিডোরের কথা যেটা উল্লেখ করলেন আপনি, যে তারা সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে যখন শপথ নিল, বা রাজনৈতিক দলগুলোর সঙ্গেই তো প্রথম আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু সেটি হয়নি কাঙ্ক্ষিত আলোচনা। এটা অন্যায় হয়েছে। এত বড় একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ, যে সিদ্ধান্তের কারণে দেশ একটা যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এমন একটা সিদ্ধান্ত নিতে হলে সবাই মিলে নিতে হয়। দেখেন, একটা ফ্যামিলিতে বাপ থাকে, ছেলে মেয়েরা থাকে, কিন্তু যখন বড় কোনো সিদ্ধান্ত নেয়, বাপ কিন্তু ওই বাচ্চা পোলাপানকে নিয়েও বসে, এ তোরা বল আমরা কি করবো এই অবস্থায়? তো আপনারা কার সঙ্গে বসলেন? আপনারা কার সঙ্গে বসলেন? আপনাদের এখানে বসানো হয়েছে, আপনারা তো বাই চান্স উপদেষ্টা, আপনারা বাই চান্স উপদেষ্টা, বাই চান্স উপদেষ্টা মানে লটারি পেয়ে গেছেন, পেয়ে যান, এখন আপনি সিদ্ধান্ত নিতেছেন দেশ কি যুদ্ধে জড়াবে কি জড়াবে না। ভাইরে, মিয়ানমার ইস্যু নিয়ে আমেরিকা, চীন, ভারত, তিনটা পরাশক্তি এটা হলো একটা কেকের মতো, ওই কেকটা খাবার জন্য উৎপাইত আছে। এর মধ্যে আমরা শখ হয়ে মানে খাইজিয়া ঘাও করে না বলে গ্রামের প্রবাদ আছে, আমরা এগিয়ে গেছি যে আমাদের স্যান্ডউইচের মধ্যে আমাদের ঢুকাও। মার্কিন যুক্তরাষ্ট্র বার্মা একটা করেছে, যেটা আমাদের কি লাভ বলেন আপনি? আমাদের কি লাভ? মানুষ মনে করে যে রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের আসলে খুব বেশি আস্থা নেই, আস্থা অনাস্থার একটা সংকট তৈরি হয়েছে, যে তারা সংস্কার বাস্তবায়ন করবে কিনা, তাই সেই সরকারকে বেশি দিন থাকতে চায়, দেখতে চায়, অনেকেই বলছেন তিনি। দেন অনেকেই বলছে, কে অনেকে বলছে? বলে মানুষ বলছে। কে মানুষ বলছে? আপনি জুলাই মাসের 31 তারিখে শেখ হাসিনা যদি জিজ্ঞেস করতেন এদেশের মানুষ কি চায়, সে বলতো আমাকে চায়, জনগণ আমার সঙ্গে আছে। জনগণ আমাকে চায়। যারা আমাকে চায় না তারাও আমাকে চায়, কারণ ইলেকশনে যারা হারছে ওটাও আমার, যে জিতছে ওটাও আমার, সবাই আমাকে চায়। প্রমাণ ছিল তার কাছে, প্রমাণ করে দেবো আপনাকে, অঙ্কের ঐকিক নিয়মের মধ্যে প্রমাণ করে দেবো। জনগণ তাকে চায়, চায় চায় রে ভাই, চাইছিল 5 দিন পর। যদি চাইতো তাহলে তো তার এই অবস্থা হতো না আজকে। কাজে জনগণ কি চায় এটা ঘরে বসে বলাটা সমস্যা। যখন কেউ ঘরে বসে বলে জনগণ আমাকে চায়, তখন সমস্যা। আজকে তো খালেদা জিয়ার ওখান থেকে বললাম তো, যে নাকি হাইটা আসলেও 2 ঘন্টা বেশি লাগে না, তার লাগছে 3 ঘন্টা। এখন যদি আমি কই জনগণ এটাই প্রমাণ করে জনগণ ওনাকে চায়, প্রমাণ তো ভাই এটা পাবলিক, তো রাস্তার মধ্যে পাবলিক ছিল না, এদের কেউ টাকাতে নিয়ে গেছে। আমরা তো কয়েকদিন আগে শুনলাম যে বাইতুল মোকাররমের ওখানে একটা সামনে আপনার মিটিং হয়েছে, 2000 লোক হয়েছিল, তাও নাকি পার পার্সন 200 টাকা। কি কারণে আসছে বলতেও পারে না। এক মহিলা আসছে ভাই, আমি খালেদা জিয়ার জন্য আসছি। কি বলছে, কি করে শুনলে তো যারা আনছে তারা তো হার্টফেল করবো। এগুলো তো হয়েছে ভাই। তো এখন কিসে কি হচ্ছে এটা ওইভাবে বলে লাভ নাই। ঘরে বসে সবাই বলতে পারে, এই বিদেশে বসে বসে এক একজন থিওরি দেয়, একজন আছে প্যারিসে, একজন আছে আমেরিকা, উনি ভাই থিওরি দেয় যে কি করতে হবে দেশে, আঙুল এরা কয় কি করতে হবে। তো ওই আঙুলে দেশ চলে না। পাবলিকের কাছে আসেন, বাজারে যান, গেলে বুঝবেন জনগণ কি চায়। রিক্সায় উঠেন, দেখবেন জনগণ মানে শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে বসে দূরের থেকে বলা যায়। আমি তো মাঝে মাঝে বলি, দেখেন আগুনের একটা রূপ আছে, কিন্তু আগুন যখন জ্বলে না, ছবি তুলেন, দেখেন আগুন কি সুন্দর লিক লিক করে ওঠে। দূরের থেকে আগুনের রূপটা দেখা যায়, আর কাছে আমরা যারা থাকি আমরা আগুনের তাপটা পাই। তো ওনারা দূরে বসে বসে এরকম জ্ঞান দেয়, ওই জ্ঞানের উপর নির্ভর করে কেউ কেউ মনে করে বোধ হচ্ছে। আজকে দেখি যে এক একদিন এক একজন গাইলায়, আজকে বিএনপির একসঙ্গে 3টা দেখি গাইলে যাচ্ছে, বিরাট জ্ঞানী সে। দেশ থেকে পড়েছিল কে? কি কারণে ভাই? সে তো শাহবাগী ছিল,
এগুলি কয়ে লাভ নেই, ওগুলো আমরা বুঝি। মোদ্দা কথা হলো মানুষ কি চায়। ঈদের নামাজ পড়তে গেলাম, সবাই হাত মিলাইলো, বললো যে স্যার আপনাকে 5 বছর চাই, হয়ে গেল। কালকে খোকন ভাই যাক তার এলাকায় যে ঈদের নামাজ, আগামী ঈদের নামাজ পড়ুক। সেলিম ভাই যাক তার এলাকায় ঈদের নামাজ পড়ুক। সেলিম ভাইয়ের সঙ্গে যত লোক হাত মিলাবে সবাই বলবে আমরা আগামীতে জামাতকে চাই, ওনাকে সবাই বলবে আগামীতে বিএনপিকে চাই, বলবে। এতে কিছু প্রমাণ হয় না। প্রমাণ হয় কোথায়? প্রমাণ হয় ভোটে। তো দেন না ভোটটা, ডরানকে। যদি আপনাকেই চায়, যদি আপনি মনে করেন যে নির্দলীয় সরকারকে চায়, ওকে ইলেকশন করেন। বলেন আমি একটা নির্দলীয় সরকার প্রধান হিসেবে ইলেকশন করতে চাই, বলেন আপনি ইলেকশন করেন। যদি জনগণ আপনাকে চায় আমি মেনে নেব। তো ব্যক্তিগতভাবে আমি চাই না। আমি তো আগেই বলছি যে আমি এমন একটা সরকার চাই যে সরকারকে আমি জবাবদিহিতার আওতায় আনতে পারবো। যে সরকারকে আমি জবাবদিহিতার আওতায় আনতে না পারবো তার উপর আমার কোনো আস্থা নাই। আমি সরকারকে জবাবদিহিতা আনতে পারবো? আনতে পারবো? মিস্টার খলিলকে আমি জবাবদিহিতা আওতায় আনতে পারবো? আলী রিয়াজকে আনতে পারবো? আনতে পারবো? এমনকি রিজওয়ান হাসানকে আনতে পারবো? তাদেরকে এত বড় দায়িত্ব দেয়া হলো কেন? এটা তো তারা জানে, ওটা আমার জানা দরকার। ওটা আমার জানার অত জ্ঞান তো আমার নাই। আমি কি বুঝতেছি এটা আমি খুলি, আমি কি হারাচ্ছি এটা আমি বুঝি। যে যাকে আমি জবাবদিহিতার আওতায় আনতে না পারবো তাকে আমি চাই না। দেখেন শেখ হাসিনা গেছিল, সে একা এই দেশের নাগরিক, আর তার আত্মীয় স্বজন সব বাইরে। তোর তো কোনো সমস্যা নাই, হেলিকপ্টারের 2 সিটের মধ্যে 1 সিটে সে বসছে আর 1 সিটে তার বোন বসছে, ফুরুত। আমি আওতায় আনতে পারছি। বলে কি উনি থাকলে নাকি ওনাকে মেরে ফেলতো লোকে, তো মারলে আপনার সমস্যাটা কি? এখন তো তারা মারার জন্য আপনি ডাকতেছেন, ওদের মারলে আপনার সমস্যাটা কি ছিল ভাই? এগুলো লোকে বাস্তব ভাই, পাবলিকের প্রশ্ন কিন্তু এগুলো। তো সবাই চলে যায় যার যার মতো করে। দেখুন ওনার ফ্যামিলি কেউ নাই, কিন্তু সবটি বিদেশি নাগরিকত্ব আছে, অমুক আছে তমুক আছে। তো আমি চাই না ভাই বিদেশি নাগরিক বোধ দিক খেলছি, এমন এগুলো দিকে খুব ডরাই। যাদের আমি জবাবদিহিতার আওতায় আনতে পারবো না তাদের হাতে আমি কোনো দায়িত্ব দিতে রাজি না। কথা পরিষ্কার। এই গভর্নমেন্ট কোনোভাবে কারো কাছে জবাবদিহিতার মধ্যে নাই। জবাবদিহীন গভর্নমেন্ট যত দ্রুত যাবে তত আমাদের লাভ, তত আমাদের স্বস্তি। কারণ খোকন ভাই ইলেকশন করে আসবে, 2 নম্বরই করবো, আগামী বছর আসতে দেব না, বাদ।